আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহর নামে। আমি লুবনা ইয়াসমিন। আমি একজন আইনজীবী এবং একজন পাবলিক হেলথ প্রফেশনাল। আমি গত 22 বছর ধরে পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে কাজ করে আসছি এবং 2010 থেকে আমি এখন পর্যন্ত একজন আইনজীবী হিসেবে কাজ করছি। তো আমি আইনজীবী হিসেবে কাজ করার শুরুতেই আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম এবং 2015 সালে আমি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে এখন পর্যন্ত নিয়মিত কাজ করে যাচ্ছি। আমি 4টা মাস্টার্স করেছি এবং 3-4টা ডিপ্লোমা করেছি। মাস্টার্সগুলো হলো আমি আমার পড়াশোনার জীবনের শুরুতে আমি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। পরবর্তীতে আমি স্বাস্থ্য পুষ্টি নিয়ে কাজ করতে করতে আমি MPH করেছি ব্র্যাক ইউনিভার্সিটি জেমস প্রিগান স্কুল অফ পাবলিক হেলথ থেকে। পরে ফেরত এসে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ভিক্টিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিসে পড়াশোনা করেছি এবং সর্বশেষ আমি মাস্টার্স করেছি LLM প্রাইম ইউনিভার্সিটি থেকে। 18তম ব্যাচ ছিলাম এবং একজন হাইয়েস্ট স্কোরার একজন বলা ঠিক না, আমি হাইয়েস্ট। আমি LLM-এ হাইয়েস্ট স্কোর করার পরে আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে জয়েন করি। আমি LLM ক্লাসে একজন গেস্ট টিচার হিসেবে সাইবার লয়ের ক্লাসটা নিয়মিত নিতাম। তারপরে আমি আস্তে আস্তে 2-3টা প্রতিষ্ঠানের সাথে খণ্ডকালীন চুক্তিতে কাজ করা শুরু করি। একটা হচ্ছে আমি WHO-তে একজন হেলথ লয়ার হিসেবে, পাবলিক হেলথ লয়ার হিসেবে কাজ করি। সেখানে আমি টিকা আইন নিয়ে কাজ করি বছরখানেক। এই টিকা আইন নিয়ে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে টিকা আইনটা খুবই জরুরি আমাদের জন্য। টিকা আইনটা নিয়ে কাজ করছি এবং এটা একদম ফাইনাল পর্যায়ে আছে। কেন এটা পাশ হলো না আমরা জানি না। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার এই আইনটা পাশ করবেন। এটা খুবই জরুরি এই টিকা আইনটা পাশ করা। আর আমি আইন কমিশনে থাকাকালীন সময়ে আমি 3 বছর কাজ করেছি সক্রিয়ভাবে। সেখানে স্বাস্থ্যসেবা আইনটা নিয়েও কাজ করেছি। আমি অনেক দৌড়াদৌড়ি করেছি এই আইনটা নিয়ে, এই বইটি নিয়ে। এটার উপরে যে রিসার্চটা করেছি তার উপর আমার একটা বই আছে। সেই বইটার নাম হচ্ছে চিকিৎসায় অবহেলা বাংলাদেশ চালচিত্র, একটি গবেষণামূলক পর্যালোচনা। আমি চেষ্টা করেছি যে এই বইটি নিয়ে কাজ করতে। পরবর্তীতে আমি বিভিন্ন সময়ে, বিশেষ করে করোনাকালীন সময়ে, আমরা ওয়েবিনারের মাধ্যমে স্বাস্থ্যসেবা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আমি বাংলাদেশের একজন অ্যাডমিন ছিলাম। আমরা বিভিন্ন জনকে সাথে নিয়ে আইনজীবী, পাবলিক হেলথ প্রফেশনাল, ডক্টরস এবং অ্যাক্টিভিস্ট এবং সবাইকে নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য কী করা যেতে পারে এবং বিভিন্ন ছোটো ছোটো বিষয় যেগুলি আলোচনায় এসেছিল। আর আমরা পরবর্তীতে দেখা গেছে যে আমরা যখনই স্বাস্থ্য নিয়ে আমরা আলাপ আলোচনা করি তো আমার মনে পড়ে যায় যে আমি আমার চাকরি জীবনের শুরুতে ইউনিসেফে জয়েন করেছিলাম। তখন আমরা ভিটামিন A সাপ্লিমেন্টেশন, আয়োডিন ফর্টিফিকেশন, আয়রন নিয়ে কাজ করেছিলাম আর কি, এগুলি মাইক্রোনিউট্রিয়েন্ট। তো আমি মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিশিয়েটিভের একজন কনসালটেন্ট ছিলাম। আমি সেখান থেকে 6 বছর কাজ করেছি। আমি সেই সূত্রে আমার অনেক জায়গায় যাওয়া হয়েছে। পাকিস্তানে গেছি অনেকবার, ইন্ডিয়ায় যাওয়া পড়েছে, নেপালে যাওয়া পড়েছে। তো এটা একটা বিরাট অভিজ্ঞতা ছিল আমার জন্য। 6টা বছরে বহুবার এবং বহুবার রিজিওনাল অফিস, হেড অফিস থেকে আমাদের সবাই এসছেন। তো তাদের সাথে আমার রেগুলার কাজ করতে হয়েছে এবং আমি পরবর্তীতে USAID হর্টিকালচার প্রজেক্টের সাউদার্ন বেল্টের নিউট্রিশন কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছি। সেই সূত্রেও আমার অনেকের সাথে কাজ করতে হয়েছে এবং আমি যখন 2015 থেকে নিয়মিত কাজ করছিলাম সুপ্রিম কোর্টে, তখন আমাকে সবচেয়ে বেশি যে সহযোগিতা করেছে সে হচ্ছে AJ মোহাম্মদ আলী স্যার। ওনার কাছে আমি সবসময় যেতাম। আমার কোনো সমস্যা হলেই ওনার কাছে গেলে উনি আমাকে একটা মিনিমাম ভালো একটা পরামর্শ দিতেন। আর কিছু কিছু মামলা আমার নিজস্ব ছিল যেগুলো আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তো সবসময় স্যারকে ইনফর্ম করতাম, স্যার আজকে এটা হয়েছে ওইটা হয়েছে। উনি আমাকে একদম খুবই সুন্দরভাবে যুক্তিযুক্ত উপায় পরামর্শ দিতেন এবং আমি কোনো কিছু লিখলে সেটা দেখাতাম। এত বছর ধরে একটা এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং স্যার, আমি খুব ছবি তুলতে পছন্দ করি, আমি প্রায়শই তার ছবি তুলে দিতাম। এটা আরেকটা আমার জন্য বড় পাওয়া ছিল। তার প্রচুর ছবি আমার কাছে আছে। তো আর হঠাৎ করে মে মাসে 2024 সালে চলে যাওয়াটা আমার জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল। আমি স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা সবাই স্যারের জন্য দোয়া করবেন। অ্যাপিলেট ডিভিশনে আমি যে অ্যাপ্লাই করেছি, উনি আমার রেকমেন্ডেশনে সব জায়গায় সাইন করে দিয়েছে। ওনার তত্ত্বাবধানে আমি ডিভিশনে অ্যাপ্লাই করেছি। তো আমি এই সুপ্রিম কোর্টে জয়েন করার পর থেকে, কাজ করার পর শুরু থেকে আমি এত চেষ্টা করেছি যে এই চিকিৎসা অবহেলা,
এই সংক্রান্ত সেবা আইনটা, যেটা স্বাস্থ্যসেবা আইন 2016, এটা যেন আইনজীবীরা মতামত দেন কোন জায়গায় কি ভুল হয়েছে। কারণ এটা করতে তো আসলে আমার নিজেরই তো আইন কমিশনে 3 বছর সময় দিতে হয়েছে, হ্যাঁ। এবং এখানে আমার এই বইটাতে আমি যখন সেকেন্ড এডিশনটা বের করি, এখানে যারা ডক্টরস আছেন, অন্য পেশাজীবী আছেন, তারা মতামত দিয়েছেন, এবং আমার একটা পেজ আছে, সেখানে প্রচুর মতামত শেয়ার করেছে অনেকেই, হ্যাঁ। তারা ইউনিভার্সিটি টিচার থেকে শুরু করে চিরং ইউনিভার্সিটির টিচার, টিচার্স ট্রেনিং কলেজের টিচার, হ্যাঁ, এবং বিদেশে থাকে এরকম অনেকেই সেখানে তাদের মতামত শেয়ার করেছে। তো আমার খুব ইচ্ছা যে স্বাস্থ্যসেবা আইনটা যেন দাঁড়িয়ে যায়, কারণ স্বাস্থ্যসেবা আইনটা দাঁড়ালে আমাদের এই চিকিৎসায় যে অবহেলাগুলো হয়, এটা একটা সমাধান হওয়া সম্ভব। মানে চিকিৎসায় অবহেলা হবে আর পেরিয়ে যাবে, ওর দোষ দিবে, রোগী ডাক্তারের দোষ দিবে, ডাক্তার রোগীর দোষ দিবে, কিন্তু একটা স্বাস্থ্যসেবা পরিচালনা করার জন্য একটা ইনস্টিটিউশন, একটা অ্যাডমিনিস্ট্রেশন কী পরিমাণ কাজ করে সেটা, এবং তাদের যে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা আছে বা চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আছে, এটাও যে কত ম্যাটার করে, এটা আমার বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন অনায়াসে। তো আমি আমার সার্বক্ষণিক চেষ্টা থাকে যে এই স্বাস্থ্যসেবা আইনটা যেন পাশ হয়ে যায়, এবং এই স্বাস্থ্যসেবা আইনটা আইন কমিশনের ওয়েবসাইটে আছে, এবং এটা মিনিস্ট্রিতে আছে, এটা ভেটও হয়েছে বোধহয় একবার। আমি যেহেতু 2016 পরে আর যাওয়া হয়নি, সুতরাং আমি লেটেস্ট কী হয়েছে আমি এখনও জানি না। তবে আমি চাই যে স্বাস্থ্যসেবা আইনটা নিয়ে আমরা যে পরিমাণ পরিশ্রম করেছি সেটা যেন সার্থক হয়। আর আমি WHO-তে থাকাকালীন সময় যে টিকা আইনটা নিয়ে কাজ করেছি, সেটারও আমি চাই যে একটা সমাধান হোক। আমি অত্যন্ত আনন্দের সাথে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে আমি 2016 সাল থেকে 2018 সালের দিকে আমি সংক্রামক আইনটা নিয়ে কাজ করি এবং মানসিক স্বাস্থ্য আইন নিয়ে কাজ করি। কারণ ওই টাইমে যেহেতু আইন কমিশনে ছিলাম, ওইখানে আইন কমিশনে প্রচুর মানসিক স্বাস্থ্য আইন নিয়ে বিভিন্ন কাজ চলতেছিল, এবং আমি পার্ট ছিলাম। এমন না যে আমি ডিরেক্ট কাজ করেছি, আমার কাজ ছিল স্বাস্থ্যসেবা আইন নিয়ে কাজ করা, এবং সাইড বাই সাইড আমি যতটুকু পেরেছি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থেকে মিটিং অ্যাটেন্ড করে আমি আমার মতামত দিয়েছি, এবং মানসিক স্বাস্থ্য আইন নিয়ে যে ড্রাফটটা হয়েছিল পুরোটা আমি পড়েছি, এবং পুরোটা পড়ে আমি আমার মতামত দিয়েছিলাম। মানসিক স্বাস্থ্য আইন 2018, এবং 2018তেই সংক্রামক আইনটা পাশ হয়েছে। তো সেই সময় আমি আইন নিয়ে যখন কাজ করেছি, আমি ডক্টর সানিয়া তাহমিনা, ডিরেক্টর আছে ডিজিজ কন্ট্রোল অ্যান্ড লাইন ডিরেক্টর CDS DGHS, 2017 সালে কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশন কন্ট্রোল অ্যান্ড এলিমিনেশন ম্যালেরিয়া অ্যান্ড আদার্স। তো এই আইনটা যখন পাশ হয়েছে, তখন আপনার যে আইনটা ছিল যে ম্যালেরিয়া এবং আদার্স, এটা একদম এলিমিনেট করে দেওয়া হয়। তো জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি যে আছে হ্রাসকরণের জন্য দেখা গেছে যে সচেতনতা বৃদ্ধির জন্য এই আইনটা অসম্ভব প্রয়োজনীয় ছিল। যে বাংলাদেশের 2000 পরবর্তী যে করোনা কালটা শুরু হয়ে গেল, তখন দেখা গেল যে এই আইনের 11-1 ধারার ক্ষমতা বলে সমগ্র বাংলাদেশে সংক্রামক আইনের যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো ছিল, সেগুলো ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছিল। তো এইভাবে আসলে আমি চেষ্টা করেছি সাধ্যমতো আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু সম্ভব হয়েছে আইন নিয়ে, স্বাস্থ্যসেবা নিয়ে যুক্ত থাকার। কিন্তু আইন পেশার পাশাপাশি যখন আমরা আসলাম, তখন ওই আমার যে পূর্বের যে কাজগুলো আমাকে ছাড়ে না। আমার মাস্টার্সের থিসিস MPH পাবলিক হেলথ নিয়ে, সেটাতে আমার বেসিক থিসিসটা ছিল অ্যাপ্রোপ্রিয়েট কুকিং প্র্যাকটিস বাই প্রিজার্ভিং নিউট্রিয়েন্ট। তো ওইটা নিয়ে যখন আমি USAID এর সাথে থাকি, তখন আমাকে অনেকগুলা ব্রোশিওর এবং অনেক পোস্টারের মতো তৈরি করতে হয়েছিল, যে গ্রুপস ডিসকাশনের জন্য, প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো এইগুলি আমার জন্য অনেক বড় পাওয়া আসলে, কারণ এইগুলির কারণে এখনও আমাকে তারা ডাকে এবং তাদের প্রত্যেকটা প্রোগ্রামে আমার যেতে হয়। তো এটা জন্য আমি সবসময় নিজেকে অনেক গর্বিত অনুভব করি যে আমি এমন কিছু কাজ করে গেছি যে আমাকে মানুষ ডাকছে এবং আমি তাদের সাথে সহায়তা দিতে পারছি। তো আমি আশা করব সবসময় যে আমি এই চ্যানেলের মাধ্যমে এখন এই স্বাস্থ্য, পুষ্টি, আইন, কৃষি, আমি যা যা কাজ করেছি, আমার যা যা অভিজ্ঞতা হয়েছে গত 22-23 বছরের চাকরি জীবনে, এবং অ্যাজ এ প্রফেশনাল স্টাফ, অ্যাজ এ এমপ্লয়ি, অ্যাজ এ কনসালটেন্ট, তো আমি যেই অভিজ্ঞতাটা অর্জন করেছি, আমি চেষ্টা করব যে আমার এই চ্যানেলের মাধ্যমে সেটা সবাই কাছে পৌঁছাতে। কারণ আমি দেখছি এখন যারা কাজ করছে বা এখন যারা কাজে আসতেছে, তাদের কাজের মান এবং তাদের জানার পরিধি অত গভীরে নয়।
আমরা তো আসলে অত একাডেমিক নলেজ নিয়ে প্রথমে কাজ শুরু করিনি। 24 বছর বয়সে চাকরি জীবন শুরু করেছি, তখন মাস্টার্সই পাশ করিনি। কাজ করতে করতে মাস্টার্স পাশ করেছি। কাজ করতে করতে যখন দেখতেছি যে স্বাস্থ্য পুষ্টি নিয়ে কাজ করছে, তখন এমপিএইচ করলাম। তারপরে যখন আবার ল পড়া শুরু করলাম, ভাবলাম যে এলএলএমটা শেষ করি। এইভাবে কাজ করতে করতে একাডেমিক নলেজটা মানে অর্জন করার চেষ্টা করেছি। তারপরে যখন দেখলাম যে না, একটু বিকল্প সাবস্টিটিউট কিছু নিয়ে কাজ করবো আইনের মধ্যে থেকেও, মীমাংসা বাইরে যদি মানে কোর্টের ভিতরে না এসে যদি ন্যায় বিচারের মাধ্যমে বাইরেই এটা সমাধান করা যায়, অ্যাপ্রোপ্রিয়েট আপনি ভিক্টিমোলজি অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস নিয়ে পড়াশোনা করেছি। তো তখন থেকেই আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টের সমস্যার সমাধান আমার কোর্টের বাইরেই করতে পেরেছি বলে আমার ধারণা। ডক্টরস বা অন্যান্য যারা ছিলেন আমার ক্লায়েন্ট হিসেবে, আসলে মেডিয়েশনটা এমন একটা জিনিস যে মীমাংসা আপনি চাইলেই কিন্তু হবে না। আপনাদের দুইজন যে আছে, দুই পক্ষ, এদেরকে নিয়ে বসতে হবে, এদেরকে নিয়ে কাউন্সেলিং করতে হবে, এদেরকে আইনগুলো সম্পর্কে জানাতে হবে। তারপরে একটা যদি তারা বুঝে, তাহলে মেডিয়েশন সম্ভব। আমি বর্তমানে আইন পেশা নিয়ে আছি, আমার পরিবার নিয়ে আছি। শেষের দিকে ছবিগুলো আমার পরিবারের, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড। আমি আমার বাবা, মা, শাশুড়ি এবং আমাদের নিকট আত্মীয়, আমার ভাই, বোন এবং আমার বড় মেয়ের বিয়ে দিয়েছি। তার পরিবারের লোকজন নিয়ে আমি আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আপনারা সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধরে দেখার ও শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ।